স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ঈশিতা। এবারে জানাবো খবরের বিস্তারিত। নানা অভিযোগে আওয়ামী লীগ আমলে নিবন্ধিত ৯৬টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া ভোট কেন্দ্র স্থাপনে ডিসি-এসপিদের নিয়ে কমিটি থাকছে না। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূপুর মাহমুদ। নূপুর, কি কারণে এই বাতিলের সিদ্ধান্ত হলো? তাদের মধ্যে উল্লেখযোগ্য কোনো পর্যবেক্ষক সংস্থা রয়েছে কিনা, নাম জেনেছেন কিনা, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, বিগত যে নির্বাচনগুলো ছিল সেগুলো কিন্তু বেশ প্রশ্নবিদ্ধ ছিল বিগত সরকারের আমলে। আর এই সকল সরকারের আমলে যে নির্বাচনগুলো হয়েছে সেগুলোকেই আরো ভালোভাবে যেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এটার কোনো প্রভাব না পড়ে, সেই জন্য নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারা জোরে সোরে প্রস্তুতি নিচ্ছেন এবং সবকিছুরই আবার পূর্ণ মূল্যায়ন করার চেষ্টা করছেন। তারই অংশ হিসাবে আজকে সকাল থেকে আমরা দেখেছি যে নির্বাচন কমিশনাররা এবং প্রধান নির্বাচন কমিশনার মিলে একটি বৈঠকের আয়োজন করেছেন এবং সেই বৈঠকে কিন্তু বেশ কিছু এজেন্ডা ছিল। সেই এজেন্ডাগুলোই নিয়ে কিন্তু তারা মূলত বৈঠক করেছেন। কিন্তু আমরা ইসি সূত্রে জেনেছি এখন পর্যন্ত বেশ কয়েকটি বিষয় এসেছে, তার মধ্যে থেকে যে ৯৬টি সংস্থার পর্যবেক্ষক নিবন্ধন বাতিল করেছে এই সংস্থাটি নির্বাচন কমিশন, সেটি কিন্তু আমরা জোরে সোরে দেখেছি। তারা কিন্তু সুষ্ঠু নির্বাচনের জন্য পূর্বের যে ভুলগুলো ছিল সেগুলো থেকে কিন্তু তারা বেরিয়ে আসতে চাচ্ছে এবং তারা কি করে আরো ভালো নির্বাচন করা যায় সে বিষয়ে কিন্তু তারা প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে আমরা যদি একটু বিগত সময়ের একটু বলি, আপনাকে জানাই যে ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত নির্বাচন পর্যবেক্ষকদের জন্য যে নিবন্ধন দিয়েছে ইসি, তার মধ্যে থেকে সেই সময় ১৩৮টি সংস্থা নিবন্ধন পেয়েছিল। আর তার মধ্যে ২০১৮ সালে ১১৮টি সংস্থাকে নিবন্ধন দিয়েছিল। তার মধ্যে ২০২৩ সালে ৯৬টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়া হয়। প্রতি সংসদ নির্বাচনের আগে নির্বাচন পর্যবেক্ষকদের জন্য দেশীয় সংস্থাগুলো নিবন্ধন দেওয়ার জন্য আহ্বান জানিয়েছিল নির্বাচন কমিশন, অর্থাৎ এই সংস্থাটি। আর সেক্ষেত্রে নিবন্ধন পেয়ে সংস্থাগুলোর পরবর্তী ৫ বছর স্থানীয় নির্বাচন এবং নির্বাচনে পর্যবেক্ষণ করতে পেরেছিল এবং পর্যবেক্ষকরা এসেছিল। সেই সময়ে আমরা এগুলো দেখেছিলাম। সেই সাথে আজকে আমরা সকাল থেকে নির্বাচন কমিশনে আছি, এখানে এসেছি এবং আমরা নির্বাচন কমিশনের সূত্রে জেনেছি বিভিন্ন বিষয়ে। সে থেকে আজকে যে বিষয়টা কিছুক্ষণ আগে আমাদের চোখে পড়েছে, যেটি ছিল যে গত সংসদ নির্বাচনে দেশীয় বিভিন্ন সংস্থার ২০,৭৭৩ জন নির্বাচন পর্যবেক্ষক আবেদন করেছিলেন। সেক্ষেত্রে ইসির কেন্দ্রীয়ভাবে 40টি পর্যবেক্ষক সংস্থার 517 জন এবং স্থানীয়ভাবে 84টি পর্যবেক্ষক সংস্থা ২২৯ জনকে ভোট পর্যবেক্ষণের জন্য অনুমোদন দিয়েছিল। সেই সাথে পর্যবেক্ষক হতে হলে ন্যূনতম যে মাধ্যমিক পাস এবং 25 বছরের বেশি বয়সী হতে হবে, এ বিষয়টি কিন্তু উল্লেখ করে দিয়েছিল। আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, অর্থাৎ আমাদের দর্শকদের জন্য এটি আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে ভোট কেন্দ্র স্থাপনের ডিসি-এসপিদের নিয়ে কিন্তু একটি কমিটি থাকছে না। পূর্বের নিয়মে নির্বাচন কর্মকর্তারা ভোট কেন্দ্র স্থাপন করবেন, এমনটি বেশ কিছু এজেন্ডা নিয়েই কিন্তু আজকে নির্বাচন কমিশন। নূপুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সঙ্গে বৈঠক দিয়ে আজ শুরু হবে রাজনৈতিক দলের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের ধারাবাহিক আলোচনা। বেলা ৩টায় জাতীয় সংসদের এলডি হলে হবে প্রথম বৈঠক। পর্যায়ক্রমে অন্যান্য দলগুলোর সঙ্গেও আলোচনার সময়সূচি ঘোষণা করা হবে। গেল মঙ্গলবার জাতীয় ঐকমত্য কমিশন বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়েছে। গত 15ই ফেব্রুয়ারি ওই কমিশনের কার্যক্রম শুরু হয়। সংবিধান, জনপ্রশাসন, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ ও দুর্নীতি দমন কমিশন সংস্কার নিয়ে যে প্রতিবেদন দেয় 13ই মার্চের মধ্যে তার উপর মতামত চাওয়া হয় রাজনৈতিক দলগুলোর কাছে। 38টির মধ্যে এ পর্যন্ত মতামত দিয়েছে 15টি রাজনৈতিক দল। নিরপেক্ষ নির্বাচনের জন্য যতটুকু সময় প্রয়োজন তা সরকারকে দিতে চায় জামায়াতে ইসলামী। জাতীয় ঐকমত্য কমিশনে সংস্কার প্রস্তাব জমা দিয়ে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ কথা জানান। সকালে সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশন কার্যালয়ে কমিশনের সহ সভাপতি ও সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজের কাছে প্রস্তাব জমা দেওয়া হয়। এ সময় সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন ও সংস্কারের পর নির্বাচনী রোডম্যাপ দেওয়ার দাবি জানানো হয়। ডক্টর আলী রিয়াজ জানান, সংস্কার নিয়ে কমিশন কোনো চাপে নেই। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমেই সংস্কার প্রক্রিয়া চলমান থাকবে এবং জাতীয় ঐকমত্য তৈরি হবে। জাতীয় ঐকমত্য কমিশনের
মতামত, সেটা সংস্কারের উদ্দেশ্যে, সেটা আবার পলিটিক্যাল পার্টিদের কাছে ওনারা পাঠিয়েছেন যে এই ব্যাপারে আপনাদের মতামতটা কি। ফলে আমরা কিন্তু সেকেন্ড টাইম এই ওপিনিয়নটা দিলাম কমিশনের কাছ থেকে পাওয়ার পরে। আমরা আশা করছি যে এই রাজনৈতিক দলগুলোর পক্ষে ইতিমধ্যে যে সমস্ত মতামত দেওয়া হয়েছে সেগুলো আমরা পর্যালোচনা করছি এবং আমরা আশা করছি যে বিভিন্ন বিষয়ে আমরা একমতের জায়গায় আসতে পারবো। রাজধানীর জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের আলোচনা নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনিক। অনেক জানাবেন, বৈঠক তো আসলে 3টায় শুরু হওয়ার কথা, কি অবস্থা সেখানে? আরেকটা বিষয় জানাবেন যে জাতীয় ঐকমত্য কমিশনের আজ সংস্কার প্রস্তাব জমা দিয়েছে জামাত। সেখানে তারা বলেছে যে নিরপেক্ষ নির্বাচনের জন্য যতটুকু সময় অন্তর্বর্তী সরকারকে দেওয়া দরকার তারা ততটুকুই দিবে। সেক্ষেত্রে নির্বাচন যদি পিছিয়ে যায় অন্যান্য দলগুলো সেটি মেনে নেবে কিনা? ঈশিতা, সংস্কার প্রশ্নে জাতীয় নাগরিক ঐক্যমত যে সৃষ্টির লক্ষ্যে যে সংস্কার কমিশনের যে বৈঠকটি আজকে বেলা 3টায় কিন্তু অনুষ্ঠিত হওয়ার কথা আছে। এখন এই সংস্কার কমিশনের যে বৈঠকটি রয়েছে সেখানে অংশগ্রহণ করবে এলডিপি। আমরা যতটুকু জানতে পেরেছি দুপুর 3টা নাগাদ এই বৈঠকটি শুরু হবে। এখন পর্যন্ত কিন্তু আমরা এই জাতীয় সংসদে যে পার্লামেন্ট এলডি হল রয়েছে সেইটির সামনে কিন্তু অপেক্ষা করছি যে 3টা নাগাদ যেহেতু সংবাদ সম্মেলনটি শুরু হবে এবং জাতীয় ঐক্যমত সৃষ্টির লক্ষ্যে যে কমিশন কাজ করছে সেটি কিন্তু পর্যায়ক্রমে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সঙ্গেও তারা কথা বলবেন বা বৈঠকে বসবেন। এবং এই আজকের যে বিকেল 3টা নাগাদ যে বৈঠকটি হবে সেখানে কিন্তু এলডিপির সভাপতি ও অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের নেতৃত্বে কিন্তু 6 সদস্যের একটি প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেবেন। এবং এই কমিশন কিন্তু কাজ শুরু করেছে 15ই ফেব্রুয়ারি থেকে। এই কমিশনের প্রধান কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রধান উপদেষ্টা, তিনি সহ প্রায় 6 একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি কিন্তু কার্যক্রম চলমান রয়েছে এবং প্রথম পর্যায়ে সংস্কার কমিশনগুলো কিন্তু সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, তারপরে বিচার বিভাগীয় সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন সংস্কার কমিশন যেগুলো রয়েছে তারা কিন্তু 13 মার্চ তারা কিন্তু বেশ কিছু সুপারিশ জমা দিয়েছে এবং রাজনৈতিক দলগুলো কিন্তু বেশ কয়েকটি রাজনৈতিক দলও কিন্তু সে সময় তাদের রূপরেখা দিয়েছেন কি সংস্কার করতে হবে। এখন পর্যন্ত আমরা জানতে পারিনি যে সংস্কার কমিশনগুলো রয়েছে তারা যে রাজনৈতিক দলগুলো মতামত দিয়েছেন এবং সংস্কার কমিশনের যে বৈঠকটি হবে বৈঠকটি শেষে আমরা বিস্তারিত জানতে পারবো, পরবর্তীতে আপনাকে জানাতে পারবো। অনেক আপনাকে ধন্যবাদ। বিএনপি এবছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া জাতীয় ঐকমত্য কমিশনে দলটির সংস্কার প্রস্তাব আগামী রবিবার দেয়া হবে বলেও জানান তিনি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাথে বৈঠকের পর ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। আমির খসরু মাহমুদ বলেন, ইউরোপীয় ইউনিয়নও চায় আগামীতে নির্বাচিত সরকারের সাথে কাজ করতে। ইইউ রাষ্ট্রদূতের সাথেও আগামী নির্বাচন নিয়ে কথা হয়েছে। এছাড়া নির্বাচনের বিষয়ে গণতন্ত্রে বিশ্বাসীদের দ্বিমত থাকার কথা নয় বলেও মনে করেন তিনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে পাশাপাশি বৈঠকে আরও ছিলেন সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। যেখানে জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য আমরা 15-16 বছর যুদ্ধ করেছি, সেটা ফিরিয়ে দেওয়ার একমাত্র পথ বাহক নির্বাচন, এবং তার মাধ্যমে একটা গণতান্ত্রিক অর্ডার ফিরে আসবে যেটা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। সেই প্রত্যাশা পূরণে যথেষ্ট তাড়াতাড়ি সম্ভব লেটেস্ট ডিসেম্বর কাট অফ টাইম হিসাবে ধরে নেওয়া হয়েছে। জনগণ সমর্থিত একটি সরকার ব্যতীত কোনো অ্যাডমিনিস্ট্রেশন সেটাকে সাপোর্ট দিয়ে, পুলিশ সাপোর্ট দিয়ে চালানো যায় না, সেটা তো আমরা এখনই লক্ষ্য করছি। যে কোনো দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন মুখপাত্র ট্যামি ব্রুস। সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান তুলসি গ্যাবার্ডের বাংলাদেশ নিয়ে উদ্বেগ নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ব্রুস বলেন, বিষয়টি নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেওয়া প্রতিটি পদক্ষেপকে স্বাগত জানাই। যে কোনো দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের ঘটনার বিপক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র এ বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেওয়া প্রতিটি পদক্ষেপকে স্বাগত জানাই। আমরা আশা করি এ প্রক্রিয়া চলমান থাকবে।
বিচারিক আদালতে তারেক রহমান আরও একটি মামলা থেকে খালাস পেলেন। বৃহস্পতিবার বিশেষ জজ আদালত 3-এ একটি মামলায় তারেক রহমান সহ 8 আসামিকে খালাস দেয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আইনজীবী জানান, আর মাত্র 2টি মামলা রয়েছে বিচারিক আদালতে। ওই 2টি মামলার নিষ্পত্তি হলে তারেক রহমানের দেশে আসতে কোনো বাধা থাকবে না। 1/11 সরকারের সময় খুন হয় বসুন্ধরা গ্রুপের পরিচালক হুমায়ুন কবির সাব্বির হত্যা মামলার এক আসামিকে দায়মুক্তি দেওয়ার উদ্দেশ্যে 21 কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 8 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। এ মামলায় দীর্ঘ 17 বছর পর বিচারিক আদালত থেকে খালাস পেলেন বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান, বিএনপির নেতা লুৎফুজ্জামান বাবর সহ মোট 8 জন। মামলার রায় ঘোষণার পর আইনজীবীরা বলেন, এই মামলার সাক্ষীরা কেউ 8 আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেয়নি। মামলাটি ছিল পুরো বানোয়াট। যে সকল রাজনৈতিক মামলা দিয়ে তাকে এই দীর্ঘ 17 বছর হয়রানি করা হয়েছিল, আজকের এই মামলার বিচারের মাধ্যমে ওই সকল মিথ্যা মামলার প্রহসনের বিচার আজকে এই রায়ের মাধ্যমে সমাপ্ত হলো। দীর্ঘদিন যাবৎ লুৎফুজ্জামান বাবর এবং জনাব তারেক রহমানকে সম্পৃক্ত করে যে এইরকম হয়রানির ষড়যন্ত্রের যে মামলার যে প্লট, সেই প্লটটা দ্যাট হ্যাজ বিন ডিসপ্রুভড। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করায় তৎকালীন দুদকের কর্মকর্তার বিরুদ্ধে মামলা করে ক্ষতিপূরণ চাওয়া হবে বলেও জানান আইনজীবীরা। যদি এরকম কোনো মিথ্যা মামলা হয় তাহলে তার প্রতিকার হিসেবে তার বিরুদ্ধে উপযুক্ত সিভিল রেমেডি হিসেবে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা আছে। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর জানান, স্বাধীনভাবে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সব মামলা থেকে খালাস পাচ্ছেন তারেক রহমান। বিচারিক আদালতে আর মাত্র 2টি মামলা বিচারাধীন রইল বলেও জানান আইনজীবীরা। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। ক্র্যাফ ইনস্ট্রাক্টরদের পদোন্নতি নিয়ে হাইকোর্টের রায়ের প্রতিবাদে চট্টগ্রাম নগরীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বিক্ষোভ হয়েছে টাঙ্গাইল, নওগাঁ এবং শেরপুরেও। দুপুর 12টা থেকে বন্দরনগরীর 2 নম্বর গেট এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ শুরু হয়। আটকা পড়েছে কক্সবাজারমুখী পর্যটন এক্সপ্রেস ট্রেন। এছাড়া মহানগরীর অন্যতম ব্যস্ততম মোড় অবরোধ করায় তৈরি হয়েছে দীর্ঘ যানজট। এদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, ভোকেশনাল ও পলিটেকনিক থেকে পাশ করা প্রকৌশলীদের একই গ্রেডে অন্তর্ভুক্তি করতে উচ্চ আদালত যে রায় দিয়েছে তাতে নতুন করে বৈষম্য তৈরি হয়েছে। এছাড়া জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের 30% প্রমোশন কোটা রাখা হয়েছে। এই বৈষম্য নিরসনে পাশাপাশি আরও 6 দফা দাবি জানান শিক্ষার্থীরা। একই দাবিতে টাঙ্গাইলের রাবনা বাইপাস এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং শেরপুরে ঢাকা শেরপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মুজিব, শিক্ষার্থীদের দাবি কি? মানুষের ভোগান্তি দূর করতে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। তাদের যে দাবি সেটি তো সারা দেশে হচ্ছেই। চট্টগ্রামে বেলা 11:30টার পর থেকে একটু আগ পর্যন্ত চট্টগ্রামের যে 2 নম্বর গেট এলাকা রয়েছে সেটিতে তারা অবরোধ করেছিলেন। এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি শিক্ষার্থীদের সাথে কথা বলে তারা বলছেন যে জেলা প্রশাসকের সাথে তাদের এক প্রকার কথা হচ্ছে এবং বেলা 3টা পর্যন্ত তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো মানার এক ধরনের আশ্বাসে তারা এখন সড়ক থেকে এসে চট্টগ্রামের বিপ্লব উদ্যান যে জায়গাটি রয়েছে তারা সেখানে অপেক্ষা করছেন এবং 3টার পরেই হয়তো তারা এক ধরনের সিদ্ধান্তে যাবেন যে জেলা প্রশাসকের পক্ষ থেকে তারা কি বার্তা পাচ্ছেন। এখন পর্যন্ত 10 সদস্যের একটা টিম তারা জেলা প্রশাসকের কাছে যাচ্ছে। আমরা শিক্ষার্থীদের সাথে খুব ছোট করে একটু জানতে চাই, আপনাদের দাবি কি? এটার ফলে আসলে আপনাদের প্রভাবটা কি হচ্ছে? আমাদের দাবি হচ্ছে যে কি ক্লাস 8ম পাস, এসএসসি পাস যে শিক্ষার্থীগুলোকে আমাদের এখানে আমাদের টিচারের বিষয়ে নিয়োগ দিচ্ছে তাদেরকে যেন না দেয়। কারণ আমাদের কারিগরি ইঞ্জিনিয়ারদের বিশ্ববিদ্যালয় শুধু একটাই, যা হচ্ছে ঢাকায় ডুয়েট। আমাদের আর কোনো বিশ্ববিদ্যালয় নাই। আমরা এখানে ডিপ্লোমা করার পর আমরা বিএসসি করার জন্য আমাদের কি বিশ্ববিদ্যালয় একটাই। তো এই কারণে আমাদের এখানে তেমনটা সুযোগ নাই চাকরির ক্ষেত্রে। যে এখন যে জেনারেলদের মানে যে পদটা দিচ্ছে, কিন্তু এটা কিন্তু আমরা ডিপ্লোমার পর আমরা ওইটা নিতে পারতাম, কিন্তু এখন আমরা ওইটা পাচ্ছি না। এখন যেমন আমাদের হচ্ছে দেখি থিওরি ক্লাস আর হচ্ছে দেখি আপনার প্র্যাকটিক্যাল ক্লাস দুটোটাই সমান হতে হবে। এখন আমরা থিওরি পাচ্ছি, প্র্যাকটিক্যাল পাচ্ছি না। বিকেটিসি আছে পাশে, ওইখান থেকে আমরা টাকা দিয়ে কোর্স করতে হচ্ছে। তাহলে আমাদের ইঞ্জিনিয়ারদের মূল্য কি? আমরা যে সরকারি টেকনিক্যালে পড়তেছি এটার তো কোনো গুরুত্ব পাচ্ছি না আমরা। ধন্যবাদ। সব মিলে তারা বলছেন যে তারা যে
বিভাগে পড়াশোনা করছেন সেটির জন্য উপযুক্ত যে জায়গাটি রয়েছে, অর্থাৎ নন টেকনিক্যালের যে হাইকোর্টের রায়, সেটির মাধ্যমে 30% এসে তারা এখানে স্থান নিচ্ছে। ফলে যারা প্রকৌশলী বা ডিপ্লোমা পাশ করে এই জায়গায় আসার কথা, সেই জায়গা থেকে তারা বঞ্চিত হচ্ছেন। তো তারা বলছেন যে এই দাবি মানা না হলে, তারা 6 দফা দাবির কথা বলছেন, এটি যদি মানা না হয় তারা তাদের যে আন্দোলন সেটি তারা চালিয়ে যাবেন, সেই বক্তব্য তারা দিচ্ছেন। তো সব মিলিয়ে ছিল খবরাখবর। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঈদের খুব বেশি দিন বাকি নেই। প্রিয়জনের জন্য পছন্দের কেনাকাটায় যে যার সাধ্য অনুযায়ী ছুটে চলেছেন রাজধানীর শপিং মল থেকে ফুটপাতের দোকানগুলোতে। তুলনামূলক কম দামে পছন্দের পোশাক, জুতা, প্রসাধনী সহ অন্যান্য পণ্য কিনতে ফুটপাত ও খোলা জায়গায় বসানো অস্থায়ী দোকানগুলোতে ভিড় করছেন নিম্ন আয়ের মানুষ। নিম্ন আয়ের মানুষের ঈদ কেনাকাটায় স্বস্তির জায়গা ফুটপাতের দোকানগুলো। কাঠের চৌকিতে পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, বাচ্চাদের জামা সহ নানা ধরনের জিনিসের পসরা নিয়ে বসেছেন ব্যবসায়ীরা। রাজধানীর গুলিস্তান, ফার্মগেট, কলাবাগান, নিউ মার্কেট, সায়েন্স ল্যাব ও গ্রিন রোডের ফুটপাতে বিক্রেতাদের হাঁকডাক ও ক্রেতা বিক্রেতার দরদামে চলছে ঈদের কেনাকাটা। পছন্দের পোশাক কিনতে পেরে উচ্ছ্বসিত সবাই। মধ্যবিত্তদের জন্য ফুটপাতে মার্কেট করা অনেক সাশ্রয়ী হয়। গরিবের আবার ঈদের শপিং হয়, নর্মালে যা বাজেট তাতে তো হয় না। এখানে দামটা রিজনেবল পাই। অনেক শপিং মল থেকে অনেক হালকা দামে পাওয়া যায়। ফুটপাতে একটা জিনিস 200-300 টাকা করে কম পাই, তো এটা একটা মধ্যবিত্ত ফ্যামিলির জন্য খুবই বড় একটা জিনিস। দোকান এবং ফুটপাতে প্রাইস সিমিলার প্রোডাক্টই পাওয়া যায়, কিন্তু দোকান থেকে ফুটপাতে রিজনেবল প্রাইসে পাওয়া যাওয়ার জন্য আমি এখান থেকে মূলত ক্রয় করা। তবে গত বছরের তুলনায় এবার বেচাকেনা তুলনামূলক কম বলছেন বিক্রেতারা। আমাদের দোকান ভরা মাল আছে, মনে করেন কাস্টমার নাই। 500, 600, 700, সর্বনিম্ন 300 টাকা দামের কেনা আছে। গত বছরে এরকম প্রথম বেচা বিক্রি হওয়ার ভালো হয়েছে, আশা তো রাখি ভালো ইনশাআল্লাহ আল্লাহর কাছে, বাকিটা বলতে পারেন। মানজু মাফরুজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। খুলনার ইফতার বাজারে বৈচিত্র্য নজর কাটছে সবার, আর ভিন্ন স্বাদের খাবারের সন্ধানে ভিড় করছেন সাধারণ মানুষ। হোটেলে, ফুটপাতে বাহারি ইফতারের সঙ্গে থাকছে দেশি বিদেশি ফলের সমাহার। ইফতারে অনেকেরই পছন্দ মুখরোচক খাবার, তাই স্বাদের বৈচিত্র্য আনতে খুলনায় অভিজাত রেস্টুরেন্ট থেকে শুরু করে বিভিন্ন স্থানে ইফতারের আয়োজন নিয়ে বসেছেন বিক্রেতারা। এবার খুলনার ইফতার বাজারে হালিমের কদর সবার উপরে। বিশেষ করে খুলনা সাউথ সেন্ট্রাল রোডের নানা হালিম কিনতে দূর দূরান্ত থেকে ক্রেতারা আসছেন। আমি 92 থেকে শুরু করেছি ব্যবসা। তখনও সলিড গোশত দিয়ে বানাতাম, এখনও সলিড গোশত দিই। তেল, ঘিও ভালো, মশলা সব নিজে তৈরি করি। হালিমের প্রয়োজনেই বেশি ভিড় হয় এখানে। পছন্দের খাবার কিনতে পরিবারের সদস্যদের নিয়ে আসেন অনেকে। অ্যারাবিক খাবার খুঁজছিলাম, অ্যারাবিক খাবারগুলো ইফতারে আসলে খুবই ভালো হয়। এক্সট্রা যে ছোট ভাগ্নি আছে তার জন্য ওই চিকেন শর্মা নিতে আসছি। নতুন ধরনের খাবারের স্বাদ পেতে বাইরের দোকান থেকে কিনছেন বাহারি ইফতারি। এবছর আপনার পাটিসাপটা পিঠা আছে, ফিন্নি আছে, মাঠা আছে, চিকেন ফ্রাই, চিকেন শাসলিক, কোয়েল পাখির ডিমের চপ। প্রতি বছরের নেই, এবারও হচ্ছে রোস্টেড মাটন লেগ, খুবই মজাদার হয় এটা, আর আমাদের খুব ভালো একটা প্রোডাক্ট, এটা ভালো সেলও হয় এটা। খুলনায় ভিন্ন স্বাদের বাহারি ইফতারি পসরার সঙ্গে আছে দেশি বিদেশি ফলের সমাহার। ডিবিসি নিউজ ডেস্ক। মানুষ মাত্রই সুখ পিয়াসী, কিন্তু সবাই কি সুখী হয়? আসলে সুখ খুবই আপেক্ষিক, যা এক একজনের কাছে এক এক রকম। কেউ প্রচুর ধন সম্পত্তির মধ্যে সুখ খুঁজতে চায়, কেউ আবার সুখ খোঁজে নিজের সবটুকু বিলিয়ে দিয়ে আত্মতৃপ্তির মধ্যে। প্রকৃত অর্থে সুখের সঙ্গে দুঃখের সম্পর্ক থাকলেও পৃথিবীর কেউই চিরসুখী নয়। আজ বিশ্ব সুখ দিবস। বিজন কুমার দাস খুঁজে বের করার চেষ্টা করেছেন কতটা সুখী বাংলাদেশের মানুষ। কুঠারের ছন্দময় শব্দের তালে দিন ভর চলে ঘাম ছড়ানো এমন শ্রম। সচ্ছলতা অধরা হলেও এক চিলতে হাসিতেই যেন ভাসে সুখের রং। করে সব কাজ করি করে বাসায় যাই, পরে নাই নাতে নাই ধরায় ধরে, এগুলোই হলো আমার সুখ আনন্দ। সারাদিন পরিশ্রম করে আসছি, বাসায় যাবো, একসঙ্গে ভাত না খাইলেও মনে করে ওটা শান্তি। সুখের অসুখ বলেও একটি কথা আছে, যারা ধন সম্পদ আর বিত্ত বৈভবকেই বিবেচনা করে সুখ, তবে এর মাঝেও আছে ব্যতিক্রম। আমি অফিস থেকে বাসা পর্যন্ত যাওয়ার বাইরে যে পরিস্থিতি, সেটা নিয়ে আমি একটু ভীতি বা আমার মধ্যে একটা কষ্ট কাজ করে। এটা ছাড়া যদি আমি একদম নিতান্তই নিজস্ব কথা বলি তাহলে আমি খুশি। অসীম আকাশ আর মুক্ত বাতাসে কেউ করে সুখের সন্ধান, আবার খোলা জায়গায় গলা ছেড়ে গান গাওয়ার স্বাধীনতায় সুখ পায় কেউ।
খোলা জায়গা আছে, গলা ছেড়ে গান করতে পারি, ভালো লাগে। মানুষ নেচারের কাছে গেলে শান্তি পায়, এবং কাঠবিড়ালি আছে, কুকুর আছে, বিড়াল আছে, এদের কাছে তো আসলে কোনো স্বার্থ নাই, তাই অনেক সুখ পাওয়া যায়। সবাই তো সুখী হতে চায়। যাদের স্বামী, স্ত্রী, সন্তান, সংসার বা সমাজ বলতে কিছুই নেই, তাদের কাছে সুখের অনুভব কেমন? যখন আমি বাবা মা ফ্যামিলি ছেড়ে যখন হিজরাতের মধ্যে আসি, তখন আমার এই জীবনে আসলে সুখী। এখানে আমাকে দুঃখ দেওয়ার মতো কেউ নেই, ওই দুঃখটাকেও আমি সুখ হিসেবেই মেনে নিয়েছি। প্রাণীপ্রেমী অন্তরা রায় আর তার বন্ধু শুভ শর্মা ৮ বছর ধরে রাস্তাঘাটের অসুস্থ প্রাণীদের সেবা করে সুখ পান তারা। যে আমি ওকে সাহায্য করার মাধ্যমে আমার হ্যাপিনেসটা আমি পেতে পারি বা আমার জীবনে একটা মানে খুঁজে পেতে পারি। ঝিনাইদহের আলী হামজা ৪০ বছর ধরে বাঁশি বিক্রি করে চালান সংসার। বাঁশির সুরেই তার অন্তরে বাজে সুখ। এর মাঝে সুখ করে নিয়েছি, মনটা যাতে ফ্রেশ করার জন্য বাঁশিতে আছি। লাগামহীন নিত্যপণ্যের দাম, মূল্যস্ফীতির চাপে চিরে চ্যাপ্টা মানুষ যেন হারিয়ে ফেলেছে সুখ শান্তি। গরিব মানুষের কোনো সুখ নাই, গরিব মানুষ কখনো সুখে থাকতে পারে? এই ফুলের সাথে যেমন আছে ভালোবাসার সম্পর্ক, তেমনি ভালোবাসায় আছে সুখের স্পর্শ। যে সময়টা এখন প্রতিবাহিত হচ্ছে, আসলে এই সময়টা সুখে থাকা খুবই কষ্টের, তাও চেষ্টা করছি সুখে থাকার জন্য। সুখ জিনিসটা এক একজনের কাছে আসলে এক এক রকম। কেউ বলছেন যারা অল্পতে সন্তুষ্ট তারা বেশ সুখী, আবার বলছেন যারা সততা এবং নিষ্ঠার সাথে কাজ করেন তারাও নাকি অনেক সুখী হয়। কিন্তু সুখের সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম হলেও এটা চিরন্তন সত্য যে সবাই কিন্তু সুখী হতে চায়। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। সুখী দেশের তালিকায় ১৪৬ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৪, আর অষ্টমবারের মতো ১ নম্বর সুখী দেশের জায়গা ধরে রেখেছে ফিনল্যান্ড। সবচেয়ে অসুখী দেশের জায়গায় আছে আফগানিস্তান। ২০২৫ সালের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে উঠে এসেছে এই তথ্য। গ্যালাপ ওয়ার্ল্ড পোলের তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা হয় সুখী দেশের তালিকা, যেখানে এবারও শীর্ষস্থান দখল করেছে ফিনল্যান্ড। ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে মানুষের জীবন মূল্যায়নের গড় স্কোর বিশ্লেষণ করা হয়েছে। ফিনল্যান্ডের পরই রয়েছে ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন ও নেদারল্যান্ডস। এছাড়া লাতিন আমেরিকার কোস্টারিকা ৬ নম্বরে, মেক্সিকোর অবস্থান ১০ নম্বরে। প্রথমবারের মতো দেশগুলো শীর্ষ ১০-এ প্রবেশ করেছে। ফিনল্যান্ডের অনেক সম্পদ রয়েছে, জিডিপি সহ বেশ কিছু বিষয় সমবন্টন করে ব্যবহার করে দেশটি। সরকার প্রতি বছর এমন কিছু পদক্ষেপ নেয় যা ফিনল্যান্ডবাসীকে আর্থিক, মানসিক ও শারীরিকভাবে ভালো রাখে। রাষ্ট্রের জন্য কল্যাণকর সবকিছুতে বিশেষ নজর রাখে সরকার। তালিকায় থাকা ১৪৬ দেশের মধ্যে একেবারে শেষে রয়েছে আফগানিস্তান, সিয়েরা লিওন, লেবানন, মালাউই ও জিম্বাবুয়ে। বাংলাদেশের অবস্থান ১৩৪। বিশ্বের সুখী দেশের তালিকায় এশিয়ার দেশগুলো অনুপস্থিত। সামাজিক নিরাপত্তা, আস্থা ও সমর্থন এবং সংহতির অভাবকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। ফিনল্যান্ড সহ অন্যান্য নর্ডিক দেশগুলোতে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক সুরক্ষা সহজলভ্য, যা মানুষের সুখ বৃদ্ধিতে বড় ভূমিকা রাখে। সুখের মানদণ্ড হিসেবে বিবেচনা করা হয় মাথাপিছু আয়, সামাজিক সহায়তা, স্বাস্থ্যকর দীর্ঘায়ু, স্বাধীনতা, উদারতা এবং দুর্নীতির প্রতি দৃষ্টিভঙ্গির মতো বিষয়গুলো। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। বিশ্বজুড়ে তীব্র নিন্দা সমালোচনার পরও গাজায় হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল, জোরদার করে স্থল অভিযান। এতে 2 দিনে প্রাণ গেছে অন্তত 90 ফিলিস্তিনির। এদিকে জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভে উত্তাল তেল আবিব। স্থানীয় একটি পত্রিকা বলেছে, হামাস নয়, গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘনের দায় ইসরায়েলের। যুদ্ধবিরতি বাড়ানোর আলোচনা ভেস্তে দিয়ে মঙ্গলবার থেকে গাজা উপত্যকায় তাণ্ডব শুরু করেছে ইসরায়েলি বাহিনী। বিমান হামলায় প্রথম 2 দিনে প্রাণ হারিয়েছে 400-র বেশি ফিলিস্তিনি। এর একদিন পরেই স্থল অভিযানে নামে ইসরায়েল ডিফেন্স ফোর্স IDF। এতে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। নেতজারিম করিডোরেও নিয়ন্ত্রণ বাড়িয়েছে নেতানিয়াহু বাহিনী। বেইত হানুন এলাকা থেকে ফিলিস্তিনিদের সরে যেতে দেওয়া হয়েছে নতুন নির্দেশনা। এবার গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য ইসরায়েলকে দায়ী করেছে দেশটির স্থানীয় পত্রিকা হারেজ। প্রভাবশালী এই দৈনিকের সম্পাদকীয়তে বলা হয়েছে, চুক্তি বাস্তবায়ন এবং জিম্মিদের ফিরে আসার পথে হামাস নয়, বাধা দিচ্ছে ইসরায়েল। পাশাপাশি নেতানিয়াহু প্রশাসনের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন ইসরায়েলিরাও। গাজায় সামরিক অভিযান বন্ধ এবং জিম্মিদের দ্রুত ফিরিয়ে আনার দাবি তাদের। নেতানিয়াহু বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের আয়োজনে এসব বিক্ষোভে অংশ নেন সাধারণ মানুষ।
এদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসনের মধ্যেই তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। তবে তা ধ্বংস করার দাবি করেছে আইডিএফ। সানজিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক। এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে শিলং গেল জাতীয় ফুটবল দল। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশ ছাড়েন হ্যাভিয়ার ক্যাব্রেরার শিষ্যরা। হামজা আশায় নতুন মাত্রা যুক্ত হয়েছে জাতীয় দলে। নতুন বাংলাদেশে হামজাকে জয় উপহার দিতে চান সোহেলরা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার সকালটা আর 5টা দিনের মতো নয়। এদিন দর্শনার্থীর বেশিরভাগই ছিল হামজা ভক্ত। প্রিয় ফুটবলারকে এক নজর দেখার জন্য চোখ জোড়া যে খুঁজে ফিরছে কখন আসবেন চৌধুরী সাহেব। অবশেষে এলো টিম বাস। যে হামজার জন্য এত অপেক্ষা, তিনিই বাস থেকে নামলেন সবার আগে। এরপর একে একে তাকে অনুসরণ করলেন জামাল, তারিক, মিতুলরা। জাতীয় দলের সাথে যুক্ত হয়ে বুধবার প্রথমবারের মতো অনুশীলন করেছেন হামজা চৌধুরী। তবে প্রথম অনুশীলনেই দলের সঙ্গে মানিয়ে নিয়েছেন হামজা। ইন্ডিয়ার সাথে আমরা অবশ্যই চাবো যে একটা নতুন বাংলাদেশ হিসাবে খেলতে, জয় দিয়ে যেন শুরু করতে পারি। হামজাকে যেন এই জয়টা আমরা দেশি প্লেয়াররা দিতে পারি, যারা আমরা লোকাল প্লেয়ার আছি। জাতীয় দলে হামজার অংশগ্রহণ প্রভাব ফেলেছে অন্য সব ফুটবলারদের উপর। পরিবর্তন এসেছে তাদের মানসিকতায়। তাই যে ভারতকে জয় করেই ফিরতে চান তপু সোহেলরা। আমাদের প্রিপারেশন বলেন এবং আমাদের মেন্টাল টাফনেস বলেন এবং আমাদের চিন্তাধারা বলেন, টোটালি ডিফারেন্ট। এটাই আমার কাছে মনে হয় বড় ব্যাপার এবং আমাদের চিন্তাভাবনা হলো উইনিং মেন্টালিটি। তো এইভাবেই আমরা আগাচ্ছি এবং এইভাবেই আমরা খেলতে যাচ্ছি। বাংলাদেশ ম্যাচের আগে মালদ্বীপের বিপক্ষে ভারত বড় জয় পেলেও তা নিয়ে চিন্তিত নয় টিম ম্যানেজমেন্ট। হামজা আসাতে আমাদের আপনারাই দেখছেন অ্যাটমসফিয়ার কিন্তু অলমোস্ট সব চেঞ্জ। তো আমি মনে করি সেই জিনিসটাকে আমাদের কিন্তু একটা বাড়তি উদ্দীপনা যোগাচ্ছে। আমার মনে হয় এটাতে ইনশাল্লাহ আমাদের একটা ভালো রেজাল্ট। খেলার আগের দিন পর্যন্ত আমাদের স্কোপ আছে 23 জনের, সেই 23 জন আমরা করব। পিয়াস আহমেদ নোভা, তাজউদ্দিন ও আরিফ হোসেনকে ছাড়াই 24 ফুটবলার নিয়ে ভারত গেলেন কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা। ম্যাচের আগের দিন ঘোষণা করবেন 23 সদস্যের স্কোয়াড। 25 মার্চ শিলংয়ে ভারত বধে মাঠে নামবে নতুন এক বাংলাদেশ। আশিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।